নমস্কার, আপনাদের সবাইকে মিস মাইন্ড অডিও চ্যানেলে স্বাগতম। আজ আমরা এক অসাধারণ জীবনের গল্প দিয়ে শুরু করছি, যার নাম শুনলেই মনে ভেসে ওঠে বিপ্লব, দর্শন আর গভীর আধ্যাত্মিক জাগরণের এক অনন্য সম্মিলন। তিনি আর কেউ নন, ঋষি অরবিন্দ ঘোষ। একদিকে তিনি ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক নির্ভীক বিপ্লবী, যার কলম আর কণ্ঠ কাঁপিয়ে দিয়েছিল সাম্রাজ্যের ভিত। আবার অন্যদিকে সেই একই মানুষ একদিন সব কিছু ত্যাগ করে পণ্ডিচেরির নির্জনতায় ডুবে গিয়েছিলেন গভীর সাধনায়। খুঁজে বের করেছিলেন এক নতুন যোগ মার্গ, যাকে তিনি বলেছিলেন ইন্টিগ্রাল যোগা বা পূর্ণ যোগ। বিপ্লবী থেকে ঋষি, এই রূপান্তরই তার জীবনকে করে তুলেছে অসাধারণ এবং অনুকরণীয়। তার জীবন আমাদের শেখায় বাইরের সংগ্রাম আর ভেতরের সাধনা, এই দুটোই একসাথে চলতে পারে। মানুষ যেমন সমাজ আর জাতির জন্য লড়াই করতে পারে, তেমনি নিজের আত্মার গভীরে গিয়ে খুঁজে আনতে পারে এক অনন্ত সত্য। আজ থেকে আমরা ধাপে ধাপে জানব কিভাবে এক তরুণ অরবিন্দ ইংল্যান্ডে পড়াশোনা করে দেশে ফিরে এলেন, কিভাবে তিনি স্বদেশী আন্দোলনের এক অগ্রণী কণ্ঠস্বর হয়ে উঠলেন। আলিপুর বোমা মামলায় কারাবাসের সেই রাতে তার জীবনে কী পরিবর্তন এলো, আর কিভাবে তিনি হয়ে উঠলেন পণ্ডিচেরির সেই মহান ঋষি, যার দর্শন আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখায়। 1872 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, এই তারিখেই নতুন উষার আলোর সাথে সাথে শতদল লাঞ্ছিত এক নবীন সূর্যের আবির্ভাব ঘটেছিল ভারতের ভাগ্যাকাশে, যার দীপ্তিতে ভবিষ্যৎ ভারত দীপ্তিমান হয়ে উঠেছে। পিতা অনেক ভেবেচিন্তে ছেলের নাম রাখলেন অরবিন্দ, যার শব্দগত অর্থ হল পদ্ম বা কমল। কলকাতায় জন্মগ্রহণ করলেও অরবিন্দের শৈশব কেটেছিল খুলনায়। এই সময়টুকুর সঠিক ইতিহাস বিশেষ কিছু জানা যায় না। পিতা হলেন ডাক্তার কৃষ্ণধন ঘোষ আর মা স্বর্ণলতা দেবী। পিতা ছিলেন আপাত মস্তক খাঁটি সাহেব, এমনকি বাড়ির চাকরটাকে পর্যন্ত ইংরেজি কিংবা হিন্দিতে কথা বলতে হতো। বাংলা ভাষার চলন ছিল বাড়িতে এক প্রকার নিষিদ্ধ। অরবিন্দ ছিলেন মায়ের তৃতীয় সন্তান। বড় দুই ভাই বিনয়ভূষণ ও মনমোহন আর একটি মাত্র বোন সরোজিনী। এদের দুজনের সঙ্গে অরবিন্দেরও শিক্ষার ব্যবস্থা হলো এমন এক বিদ্যালয় যেখানে সবকিছুই ইউরোপীয় ব্যবস্থায়, ভারতীয় প্রভাবে নামগন্ধও নেই সেখানে। দার্জিলিংয়ে লরেটো কনভেন্ট স্কুলের বোর্ডিং আবাস থেকে অরবিন্দ ইংরাজি ভাষার মাধ্যমেই লেখাপড়া শিখতে শুরু করলেন, কারণ স্কুলটা ছিল সম্পূর্ণ ইউরোপীয় তত্ত্বাবধানে পরিচালিত। ইংরেজ ছেলেদের সঙ্গে মিশে সবসময় তাদের কাছে থেকে অরবিন্দ ও তার দুই ভাই ইংরেজি ভাষায় পারদর্শী হয়ে উঠলেন। অরবিন্দের মা স্বর্ণলতা দেবী ছিলেন ঋষি রাজনারায়ণ বসুর প্রথমা কন্যা। এই রাজনারায়ণ বসু ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা। বেদান্ত, ইসলাম ধর্ম আর পাশ্চাত্য ভাবধারার সঙ্গে তার পাণ্ডিত্য ছিল অসাধারণ। ভারতে তখন যত রকমের সংস্কৃতি দেখা দিয়েছিল, তার সবগুলি মিশ্রণ ঘটেছিল রাজনারায়ণ বাবুর মধ্যে। এর প্রভাবে স্বর্ণলতা দেবীও বিদুষী হয়ে উঠেছিলেন, কিন্তু বংশানুক্রমিক এক মস্তিষ্ক ব্যাধি প্রকাশ পায় এর মধ্যে। অরবিন্দের শৈশবেই স্বর্ণলতার এই ব্যাধি প্রকট হয়ে উঠেছিল। মাঝে মাঝে তিনি এমন সব ব্যবহার করতেন যাতে সকলেই অবাক হয়ে যেতেন। তাই ছুটির সময় অরবিন্দ আর তার ভাইরা হয় খুলনায় গিয়ে থাকতেন, আর না হয় যেতেন দেওঘরে দাদামশাইয়ের কাছে। দার্জিলিং স্কুলে মাত্র 2 বছর পড়ার পর কৃষ্ণধন আর স্বর্ণলতা দেবী ছেলে মেয়েদের নিয়ে চলে গেলেন ইংল্যান্ডে। কৃষ্ণধনের উদ্দেশ্য ছিল ছেলেদের তিনি চরমভাবে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করে তুলবেন।
ভারতীয় শিক্ষা আর ভারতীয় চালচলনের প্রভাব থেকে যেন ওরা সম্পূর্ণ মুক্ত থাকেন। দার্জিলিংয়ে থাকার সময় আর ইংল্যান্ডে থাকার সময়ও অরবিন্দ মাঝে মাঝে এক অদ্ভুত স্বপ্ন দেখতেন। স্বপ্নে দেখতেন এক বিরাট অন্ধকারের স্তূপ যেন ছুটে আসছে যেন তাকে আচ্ছন্ন করে ফেলতে। ক্রমে ক্রমে সেটা তার দেহের মধ্যে ঢুকে পড়ত। এই স্বপ্নের কথা তার বহুদিন স্মরণে ছিল। 1893 সালে ভারতে ফিরে আসার পর থেকে কিন্তু এই স্বপ্ন তিনি আর কখনোই দেখেননি। কেমন করে দেখবেন? পূর্ণায়িত আলোর বন্যায় যে আধার পূর্ণ, তখন শূন্যে স্থান শূন্য সেখানে। কৃষ্ণধনবাবু ইংল্যান্ডে পৌঁছে অরবিন্দের 2 ভাইকে ভর্তি করিয়ে দিলেন ম্যানচেস্টার গ্রামার স্কুলে। আর 7 বছর বয়স বলে অরবিন্দকে সেখানে ভর্তি করা গেল না। তাকে রাখা হলো মিস্টার অ্যান্ড মিসেস ড্রয়েটের তত্ত্বাবধানে। মিস্টার ড্রয়েট ছিলেন ল্যাটিন ভাষার সুপণ্ডিত। প্রতিভার স্ফুরণ অবশ্যম্ভাবী, তাই অল্প দিনের মধ্যেই তার পরিচয় পেলেন মিস্টার ড্রয়েট। অরবিন্দের আগ্রহ ও একাগ্রতা, তার আনুগত্যে মুগ্ধ হলেন তিনি। নিজের বিদ্যা আর অধীত জ্ঞান উজাড় করে দিলেন অরবিন্দকে। বাইবেল, শেক্সপিয়ার, শেলি আর কিটসের কাব্য, এছাড়া আরও অনেক লেখকের বই কণ্ঠস্থ করলেন অরবিন্দ। অবশ্য ধর্ম আর দর্শন সম্বন্ধে তখন তার তেমন আগ্রহ জন্মায়নি। অসাধারণ মেধা দেখে মিসেস ড্রয়েট চাইলেন অরবিন্দকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে, কিন্তু স্বামীর আপত্তিতে তিনি তা থেকে নিবৃত্ত থাকলেন। 1885 সালে ড্রয়েট দম্পতি যখন ইংল্যান্ড ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেলেন, তখন অরবিন্দকে লন্ডনের সেন্ট পল স্কুলে ভর্তি করে দেওয়া হলো। ল্যাটিন ভাষায় অসাধারণ উৎপত্তি দেখে স্কুলের হেডমাস্টার অরবিন্দকে গ্রিক ভাষা শেখাতে লাগলেন। আশ্চর্যের কথা, জটিল গ্রিক ভাষা যেন অরবিন্দের কাছে অতি সরল হয়ে পড়ল। ইংরেজি, ল্যাটিন আর গ্রিক, এই 3 ভাষায় তিনি সমান সুদক্ষ হয়ে উঠলেন। যে কোনো অপরিচিত ভাষা আয়ত্ত করা ছিল তার কাছে অতি সহজসাধ্য। জীবন বৈশিষ্ট্যে অরবিন্দ যেমন ছিলেন অসাধারণ, চরিত্র বৈচিত্র্যেও তেমন ছিলেন অনন্য সাধারণ। বিনয়, স্নেহপ্রবণতা প্রভৃতি সদ্গুণাবলীর মূর্ত প্রতীক ছিলেন তিনি। আবার হিংসা, দেশ বিবর্জিত কোমল হৃদয়, নিঃসঙ্গভাবে আপন কল্পনা ও চিন্তাধারাকে বিশ্ব কল্যাণে নিয়োজিত করার ভাবে বিভোর থাকতেন। মাত্র 13 বছর বয়স, তখন তিনি হঠাৎ এমন এক আভ্যন্তরীণ প্রেরণা পেলেন, যার ফলে তিনি সংকল্প করলেন সম্পূর্ণভাবে নিজের স্বার্থকে ত্যাগ করে চলবেন। আর এই অল্প বয়স থেকেই শুরু হয় তার আত্মত্যাগের সাধনা। 1889 সাল, মাত্র 17 বছর বয়সে অরবিন্দ কেমব্রিজের কিংস কলেজ থেকে সিনিয়র ক্লাসিক্যাল স্কলারশিপ লাভ করলেন। এখানে অধ্যয়নের কিছুকালের মধ্যেই এখানকার মহাপণ্ডিত অধ্যাপক অস্কার ব্রাউনিংয়ের খুব প্রিয় হয়ে উঠলেন। আগে থেকেই অরবিন্দের ল্যাটিন, ইংরেজি আর গ্রিক ভাষা রীতিমতো দখলে ছিল। এরপর তিনি ফরাসি ভাষার নানান বই পড়ে ফেললেন। ইটালীয়, জার্মান ও স্পেন ভাষাও শিখতে লাগলেন। এর মধ্যে আবার সারাটা ইউরোপের ইতিহাসও পড়ে ফেললেন। এমনকি কিংস কলেজে গ্রিক আর ল্যাটিন ভাষায় কাব্যাদি রচনার সবকটি পুরস্কারই বিদেশি হয়ে তিনি অধিকার করলেন। মাত্র 14 বছর বয়সে তিনি রীতিমতো কবিতা লিখতে শুরু করেন। এই সময় তিনি হেকুবা নামে যে কাব্য রচনা করেন, লরেন্স বিনিয়ান তার যথেষ্ট সুখ্যাতি করেছিলেন। কেমব্রিজে টাইপস পরীক্ষার প্রথম অংশটা তিনি পাশ করলেন প্রথম শ্রেণীর সম্মান নিয়ে, কিন্তু দ্বিতীয় অংশ পরীক্ষা দেওয়ার কোনো চেষ্টাই তিনি করেননি। যদিও তিনি জানতেন ইংল্যান্ডে এই ধরনের অসম্পূর্ণ ইউনিভার্সিটির শিক্ষার কোনো মূল্যই নেই। এরপর বাবার ইচ্ছা পূরণের জন্য তিনি সিভিল সার্ভিসের কঠোর প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় গিয়ে দাঁড়ালেন, কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই, এবং যথেষ্ট সম্মানের সঙ্গে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। কিন্তু ঘোড়া চড়া পরীক্ষায় অবহেলা করায় প্রথম পরীক্ষায় তিনি অকৃতকার্য হলেন।
রীতি অনুযায়ী মেধাবী ছাত্রদের জন্য, যারা অন্যান্য পরীক্ষায় ভালোভাবে পাশ করে, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু এইবারও অরবিন্দ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে রইলেন। দ্বিতীয়বারের সুযোগের খবরটা তিনি বড় ভাই বিনয়কে একবার জানিয়েছিলেন মাত্র। তারপর দুই ভাই তাস খেলতে বসলেন। মনমোহন কথা শুনে দুই ভাইকে খুব তিরস্কার করলেন। অনেকের ধারণা হয়তো এটাই ভগবদ ইচ্ছার গোপন রহস্য হবে। ভিন্ন খাতে প্রবাহিত হলে হয়তো অরবিন্দের জীবনে আসতো একটা বিরাট পরিবর্তন। অরবিন্দের মাঝে আমরা হয়তো সেই ঋষি অরবিন্দের দর্শন থেকে বঞ্চিত হতাম। 21 বছরের মধ্যে অরবিন্দ কেটেছিল ইংল্যান্ড, কিছুটা ইংরেজ পরিবারের মধ্যে, কিছুটা ছাত্রদের বোর্ডিং আবাসে। তার মধ্যে তার প্রথম জীবনে যে 7টি বছর ভারতে কেটেছিল, তার মধ্যেও 2 বছর কেটেছিল বিলেতি কনভেন্ট স্কুলে। অতএব তার কিশোর বয়সের বেশিরভাগ অংশটাই কেটেছিল ইংরেজদের মধ্যে। তারপর বেশ খানিকটা সময় তাকে পাশ্চাত্য চালচলন আর পাশ্চাত্য প্রীতি প্রভাবিত করেছিল। এমন বিপরীত আবহাওয়ার মধ্যে জন্ম অবধি মানুষ হয়েও এর প্রতিক্রিয়ার স্বরূপেই হয়তো পরবর্তীকালে অরবিন্দের গুরুগম্ভীর উদাত্ত কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল ভারতীয় সংস্কৃতির অমর বাণী। তিনি চেয়েছিলেন প্রাচ্য আর পাশ্চাত্যের শিক্ষার ধারার মধ্যে একটু সেতু রচনা করতে। ডাক্তার কৃষ্ণধন ঘোষের জীবনে গোঁড়ামি ছিল না বললেই হয়, কিন্তু তার মধ্যে ছিল এক বিশেষ ধর্ম। পরম যত্ন ও নিষ্ঠায় তিনি রোগীর চিকিৎসাই শুধু করতেন না, প্রয়োজনে ক্ষেত্রে অকাতরে অর্থ ব্যয় করে রোগী নিরাময়ের চেষ্টাও করতেন। এর ফলস্বরূপ ইংল্যান্ডে ছেলেদের জন্য তিনি নিয়মিত খরচা পাঠাতে পারতেন না। মাঝে মাঝে তার জন্যই অরবিন্দ আর তার 2 ভাইকে বিশেষ কষ্ট আর অসুবিধায় পড়তে হতো। এমনকি কোনো কোনো সময় অনাহারেও কাটাতে হতো। অবশ্য এর জন্য কোনোদিন তারা কারুর কাছে কোনো অভিযোগ করতেন না, নীরবে সহ্য করতেন। এমন সময় দারুণ অর্থাভাবে তার এক ভাইকে কিছুদিনের জন্য আধা মজুরি খাটতেও হয়েছিল। বিদেশি ভাষায় সুপণ্ডিত হলেও বাঙালির ছেলে হয়ে বাংলা বা ভারতীয় ভাষায় তিনি ছিলেন অনভিজ্ঞ। বরোদায় আসার পরই তার প্রথম ভারতীয় ভাষায় হাতেখড়ি হয়। ভাষা শেখার শক্তি ছিল তার অসাধারণ। নিজের চেষ্টায় তিনি এগিয়ে চললেন। তারপর 1898 সালে দীনেন্দ্র কুমারকে দিয়ে তিনি বাংলা ভাষার বাক্যরীতি, উচ্চারণ প্রণালী আর রচনাভঙ্গি প্রভৃতি শিখতে লাগলেন। ক্রমে ক্রমে তিনি বাংলা ভাষাতেও দক্ষতা লাভ করলেন। কৃষ্ণধনবাবু কিতাদুরস্ত সাহেব হলেও দেশকে যে ভালোবাসতেন না এ কথা সত্য নয়। তিনি চাইতেন পাশ্চাত্যের শিক্ষায় দেশ ও দেশবাসীর সর্বাঙ্গীন কুশল ও সর্বাঙ্গীন মঙ্গল। ইংল্যান্ডের ছেলেদের তিনি যেসব চিঠিপত্র লিখতেন তার থেকে বোঝা যেত সেসব কথা। অত্যন্ত কঠোরভাবেই তিনি ব্রিটিশ সরকারের সর্বপ্রকার হৃদয়হীনতা, অবিচার, অত্যাচার আর অপটুতার কথা জানাতেন ছেলেদের। মাঝে মাঝে খবরের কাগজের কাটিংও কেটে পাঠাতেন। পাশ্চাত্য শিক্ষার প্রতি অবিচল আস্থা থাকলেও ব্রিটিশ সরকারের শোষণ নীতি আর নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে ছিল তার ক্রুদ্ধ আক্রোশ। এটাই হয়তো অরবিন্দের জীবনে দেশপ্রেমের প্রথম দীক্ষা। দেশপ্রেমের এই বীজই অঙ্কুরিত হয়ে অরবিন্দের ভবিষ্যৎ জীবনে এমন শাখা প্রশাখা বিস্তার করেছিল যে একদিন তা মহামহিরুহে পরিণত হয়েছিল, যার প্রভাবে তিনি হয়েছিলেন একজন আদর্শ বিপ্লবী। নব অঙ্কুরিত এই দেশপ্রেমী তাকে ভারতের নরমপন্থী রাজনৈতিকদের ক্রিয়াকলাপ সম্বন্ধে অসহিষ্ণু করে তুলল। যদিও ওই সময় তিনি মাতৃভাষা আর মাতৃস্নেহ থেকে বঞ্চিত ছিলেন। চরম জাতীয়তাবাদের ভিত্তি স্থাপনা থেকেই শুরু হলো অরবিন্দের হৃদয় মন্দিরে। অবিলম্বে কোনো চরমপন্থা অবলম্বন করার জন্য উদ্যত এক চরমপন্থীর দল গড়ে উঠল, যার কিছুটা অহিংসভাবে হলেও বিদেশিদের দাসত্ব শৃঙ্খল মোচন করতে বদ্ধপরিকর হয়ে উঠল। অরবিন্দ এই দলে যোগ দিলেন।
অরবিন্দের ইংল্যান্ডবাসীর শেষের দিকে লন্ডনে একত্রে এক গুপ্ত সমিতি তারা গড়ে তুলল। সমিতির নাম দেয়া হলো কমল ও কৃপাণ। সকলে মিলে সংকল্প গ্রহণ করলেন জীবন পণ করেও ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে হবে। এই গুপ্ত সমিতির অবশ্য অবলুপ্তি ঘটে, কিন্তু অনেকেই, বিশেষ করে অরবিন্দ, ভুলতে পারেননি কখনো তার প্রতিজ্ঞার কথা। 14টি বছর ইংল্যান্ডে বাস করে অরবিন্দ ইংরেজি ভাষাটাকে খুবই পছন্দ করতেন। এমনকি ইংরেজি ভাষার মাধ্যমে কাব্য রচনা করেও তিনি আনন্দ পেতেন প্রচুর। কিন্তু ইংল্যান্ডের প্রতি বা ব্রিটিশ রাজনীতির প্রতি তার শ্রদ্ধা ছিল না মোটেই। এর চেয়ে আয়ারল্যান্ড দেশবাসীর স্বাধীনতার সংগ্রাম আর দেশনেতা পার্নেলের সম্বন্ধে তার শ্রদ্ধা ছিল প্রগাঢ়। এমনকি পার্নেলের মৃত্যুতে তিনি এক কবিতা লিখে তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলিও জানিয়েছিলেন। এইখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ডাক্তার কৃষ্ণধন ঘোষ আর স্বর্ণলতা দেবী যখন লন্ডনে ছিলেন, সেই সময় সেখানেই অরবিন্দের ছোট ভাই বারিন্দ্রের জন্ম হয়। তাই আলিপুর বোমার মামলায় যখন বারিন্দ্রকে আসামি করা হয়, তখন তার পক্ষের উকিল তার ইংল্যান্ডে জন্মগ্রহণের সুযোগ নেওয়ার চেষ্টা করেন। লন্ডনে দ্য ইউনিভার্সিটির পাঠ শেষ হলো। জন্মভূমি তথা দেশজননীর এক অজ্ঞাত আকর্ষণ ক্রমাগত টানতে থাকল অরবিন্দকে। সাগরের আকর্ষণে যেমন ছুটে চলে চঞ্চলা নদী, ফুলের রূপ, গন্ধ আর মধুর আকর্ষণে যেমন ছুটে চলে মৌমাছি, মা তথা দেশজননীর স্নেহবঞ্চিত অরবিন্দ তেমনি অস্থির হয়ে উঠলেন দেশে ফেরার জন্য। পাশ্চাত্য শিক্ষায় পূর্ণতায় হৃদয় ভরিয়ে অজ্ঞানতা আর অন্ধকার দূরে সরিয়ে সাগরের বুকে পাড়ি জমালেন অরবিন্দ। 1893 সালের ফেব্রুয়ারি কার্থের জাহাজে চড়ে নিরাপদে এসে পৌঁছালেন বোম্বাই বন্দরে। এরপর কিভাবে তার জীবন মোড় নিল, এসে তো পৌঁছালেন ভারতে। তারপর কি হলো, যে কিভাবে তিনি সেখান থেকে চরম বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন, সেই গল্পই থাকবে পরের পর্বে। আজকের পর্ব এই পর্যন্তই। পরের পর্বে আমরা শুনব ভারতে বিপ্লবী অরবিন্দ ঘোষের কথা। ততদিন ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।